নিয়ম ভেঙে বাণিজ্যিক হেলিকপ্টার পরিবহন প্রতিষ্ঠানের মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে। বেক্সিমকো এভিয়েশনকে তিনি বানিয়েছেন আকিজ বশির এভিয়েশন। বরাদ্দের আগে তিনি দখল করেছেন প্রতিষ্ঠানটির হ্যাঙ্গার, এমন তথ্য প্রমাণ হাতে এসছে স্টার নিউজের। নাইম আবিরের অনুসন্ধানী রিপোর্ট। এক প্রতিষ্ঠানের হয়ে এয়ার অপারেটর সার্টিফিকেট যিনি সারেন্ডার করেছেন, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তিনি আবার অন্য প্রতিষ্ঠানের হয়ে সেই সার্টিফিকেটের আবেদন করেছেন। এমন লঙ্কাকাণ্ড হয়েছে বেক্সিমকো এভিয়েশন থেকে আকিজ বশির এভিয়েশন রূপান্তরে। এই লঙ্কাকাণ্ডের নায়ক বেক্সিমকো এভিয়েশনের সাবেক ও আকিজ বশির এভিয়েশনের বর্তমান সিও ক্যাপ্টেন গুলজার হুসাইন। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমানের অন্যান্য প্রতিষ্ঠানের মতো চাপে পড়ে বেক্সিমকো এভিয়েশনও। দেশের অন্যতম হেলিকপ্টার সেবা দেয়া প্রতিষ্ঠানটি বন্ধ করতে সিভিল এভিয়েশনকে একটি চিঠি দেন সিও গুলজার হুসাইন। তার দাবি, মালিক পক্ষের সিদ্ধান্তেই ওই চিঠি দেন তিনি। বেক্সিমকোর ব্যাপারে আমাকে এত পরে এগুলো জিজ্ঞেস করা, এটা হচ্ছে একটা বিব্রতকর ব্যাপার। অবশ্যই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। অ্যাজ এন এমপ্লয়ি আমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখি না। তবে ভিন্ন তথ্য দিলেন বেক্সিমকো এভিয়েশনের 2 পাইলট। ফেব্রুয়ারির দিকে আর কি হঠাৎ করেই একটা ডিসিশন হয় যে এই কোম্পানির এওসিটাকে ডিসকন্টিনিউ করা হবে, এবং এটা সিওর পক্ষ থেকেই এরকম একটা ডিসিশন নেওয়া হয়। উনি চাচ্ছিল যে আমরা যেন, আমাদেরকে একটা প্রেশার দিচ্ছিল যে আমরা যেন ওখান থেকে রিজাইন দিয়ে তারপরে হচ্ছে আমরা অন্য কোথাও জব নেই। তাহলে কার স্বার্থে বন্ধ করে দেয়া হলো বেক্সিমকো এভিয়েশন? আকিজ বশিরের মানে একটা কোম্পানি তৈরি করার ব্যাপারে তাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল আর কি। বেক্সিমকো এভিয়েশনটা ক্লোজ করে ফেলা হলে আকিজ বশির খুব দ্রুতই এওসিটা পাবে, এবং উনি যেহেতু উপদেষ্টা ছিল তার জন্য খুব সহজ হবে, খুব সহজে এওসি পাওয়ার জন্য। জানা যায় 2024 সালের 30 ডিসেম্বর নিয়ম বহির্ভূতভাবে ডিরেক্টর ফ্লাইট অপারেশনসকে না জানিয়েই একটি ভিআইপি ফ্লাইট করেন সিও ক্যাপ্টেন গুলজার হুসাইন। সেই ফ্লাইটের যাত্রী ছিলেন তৎকালীন বাণিজ্য ও পরে বিমান উপদেষ্টা হওয়া শেখ বশির উদ্দিন। উনি ফ্লাই করেছিলেন আর কি রাজশাহীতে, কিন্তু এইটার ব্যাপারে আসলে আমাকে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি, যদিও আমি আই এম দি অনলি রেসপন্সিবল পারসন। এই ফ্লাইটের পরেই ঘুরে যায় ঘটনার মোড়। বন্ধ করে দেয়া হয় বেক্সিমকো এভিয়েশন। 2025 সালের 27 ফেব্রুয়ারি ছিল প্রতিষ্ঠানটির শেষ কর্মদিবস। 4 মার্চ সিও নিজেই বেক্সিমকো এভিয়েশনের এয়ার অপারেটর সার্টিফিকেট ও হ্যাঙ্গার সারেন্ডারের আবেদন করেন। তার 2 সপ্তাহের মধ্যে তিনি আবার আকিজ বশির এভিয়েশনের পক্ষে এনওসির জন্য আবেদন করেন। 2 জুন 2025 পর্যন্ত বেক্সিমকো এভিয়েশনের হ্যাঙ্গার বরাদ্দ থাকলেও মার্চে সেই হ্যাঙ্গার হয়ে যায় আকিজ বশির এভিয়েশনের অলিখিত অফিস, যদিও তাদের নামে হ্যাঙ্গার বরাদ্দ হয় আরও 3 মাস পর। আমরা লাস্ট অফিস করার পরে ঠিক তার 1 থেকে 2 দিন পরেই আমরা দেখলাম আকিজ বশির ঠিক একই জায়গায় আমাদের অফিসটাতে অফিস করছে। বরাদ্দের 3 মাস আগেই আকিজ বশির বেক্সিমকো এভিয়েশনের হ্যাঙ্গারে উঠে যাওয়ার বিষয়টি জানে না সিভিল এভিয়েশনও। একই সিও 2 প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করায় সুকৌশলে তারা বিষয়টি গোপন করেছেন। তবে এটি অস্বীকার করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। যে হ্যাঙ্গারে এখন আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে, এটা একসময় বেক্সিমকোর নামে অ্যালোকেশন ছিল। এটা কি ক্যান্সেল হয়েছে না হয়েছে এটা আমার চিন্তারও বিষয় না, আমার জানারও বিষয় না। আর বেক্সিমকোর হেলিকপ্টার আমার হ্যাঙ্গারের মধ্যে নাই। শেখ বশির উদ্দিনের এই বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই আমরা। আমাদের গন্তব্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার জোন। আমার পেছনে ঠিক যে হ্যাঙ্গারটি দেখতে পাচ্ছেন সেটি মূলত বেক্সিমকো এভিয়েশনের যে হ্যাঙ্গার ছিল এটি এখন নেমপ্লেটটি নামিয়ে ফেলা হয়েছে। এখানে 3টি হেলিকপ্টার রয়েছে। আমরা একটু দেখতে চাই যদি সম্ভব হয় যে কোন কোন 3টি হেলিকপ্টার এখানে রয়েছে। হ্যাঙ্গারের 3টি হেলিকপ্টারের মধ্যে একটি সচল, যেটি সাবেক বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। তার পাশেই রবিনসন R66 এবং বেল 430 মডেলের 2টি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির রেজিস্ট্রেশন নম্বর দেখে আমরা বিস্মিত হই, এই দুটি বেক্সিমকো এভিয়েশনের। এখানে দেখা যাচ্ছে যে আকিজ বশির এভিয়েশন নামে যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটি রয়েছে, এবং একই সাথে এখানে যে বেশ কাপড় চোপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে যে হেলিকপ্টার দুটি, সেই হেলিকপ্টার দুটি মূলত বেক্সিমকো এভিয়েশনের।
এছাড়াও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা থাকা অবস্থাতেই বিমানের চেয়ারম্যান হয়েছিলেন শেখ বশিরউদ্দিন, যাতে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল অন্তর্বর্তী সরকার। এছাড়া অধীনস্থ প্রতিষ্ঠান সিভিল এভিয়েশন অথরিটি থেকে হেলিকপ্টার ব্যবসার লাইসেন্স পেতে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। আজকে ময়মনসিংহে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহাজিব কিংবা শ্যামা সঙ্গীত, কৈশোরের আনন্দ থেকে যৌবনের উন্মাদনা, কবি নজরুলের সৃষ্টিতে প্রেম প্রকৃতি সব মিলে একাকার। জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তারই প্রতিফলন। 2 দশক পর এবারে জাতীয়ভাবে হচ্ছে এই অনুষ্ঠান। ময়মনসিংহে 30 সালে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীর 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সরকার প্রধান বিদ্রোহী কবির মানবিক গুণাবলী তুলে ধরে বলেন, কবির আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, রামিসা হত্যা মানবিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ সময় 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। বলেন, শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। শেষে নজরুলের সৃষ্টি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সরকার প্রধান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ। একটি দল পালিয়ে যাওয়াদের সাথে তলে তলে খাতির জমিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে যেই রিপোর্ট আপনারা দেখলেন, ঠিক এখানেই ময়মনসিংহে খাল খনন কর্মসূচি শেষে তিনি বলেছেন যে সরকারের কর্মসূচিতে ঈর্ষান্বিত হয়ে তারা বিশৃঙ্খলা করেই যাচ্ছে। মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন সরকার প্রধান। সিফাত শাহরিয়ার আরও একটি রিপোর্ট। খাল নাকি নালা, ময়মনসিংহের ১৫০ বছর বয়সী থরার খাল এখন যেন সেই পরিচয় সংকটে। দখল আর দূষণে এককালের বহমান খালটি আজ যৌবন হারিয়ে বার্ধক্যে। খালটির অস্তিত্ব রক্ষায় এবার উদ্যোগ নিয়েছে সরকার। মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করেই খাল পারে তাই মানুষের অপেক্ষা। কাদামাটি মারিয়ে দুপুরে সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পাড়ে লাগালেন গাছের চারা। সুধী সমাবেশে যোগ দিয়ে শুরুতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার। বলেন, রাস্তা বন্ধ করে উত্তেজনার সৃষ্টি করছে একটি পক্ষ। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না। পালিয়ে যাওয়াদের সাথে তলে তলে একটি দল খাতির জমিয়েছে উল্লেখ করে সরকার প্রধান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যারা দেশে এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার ঘর আমাকেই দেখতে হবে,
আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব। ৪৬ বছর আগে ময়মনসিংহে ত্রিশালে খনন করা এই ধরার খাল এখন যেন নালায় পরিণত হয়েছে। আর এর বড় একটি কারণ, এমন স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে খালের জমির ওপরেই, তাতে এর পরিধি সংকীর্ণ হয়েছে দ্বিগুণ। যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে উচ্ছেদ অভিযান করা হয়েছে, তবে স্থানীয়দের চাওয়া যাতে স্থায়ীভাবে এই অবকাঠামো উচ্ছেদ করে ফিরিয়ে নিয়ে আসা হয় খালের আগের রূপে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট কাল জমা দেবে পুলিশ। সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য উপাত্ত। এই ঘটনায় আদালতে দেয়া সোহেল রানার জবানবন্দিতে উঠে এসেছে রামিসার উপর নির্মম নির্যাতন এবং লাশ গুমের চেষ্টার ভয়াবহতা। সাব্বির আহমেদ রিপোর্ট করেছেন। আমরা দাবি নিয়ে দাঁড়িয়েছি রামিসার বাবা মা হয়ে। রামিসার হত্যার আমরা বিচার চাই। 19 মে থেকে দেশ জুড়ে আলোচনায় ছোট্ট রামিসার উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতন ও হত্যার নৃশংসতা। ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ সহ অন্যান্য রিপোর্ট ইতিমধ্যেই হাতে। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই রোববার আদালতে চার্জশিট জমা দেবে পুলিশ। সরকারের দরকার সেও সময় ছিল আমাদেরকে দিয়েছে, তো আমরা ওইটাকে বাস্তবায়ন করার প্রতি আগাতে আর কি কাজ করতেছি। নৃশংস এই ঘটনায় নিজের দোষ স্বীকার করে মূল আসামি সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়েছেন। স্টার নিউজের হাতে আসা সেই নথিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের নৃশংসতা ও ভয়াবহতার বর্ণনা। জবানবন্দিতে সোহেল রানা নিজেকে মাদকাসক্ত দাবি করেন। নথিতে বলা হয়, প্রথমেই কৌশলে রামিসাকে বাসায় ডেকে নেন সোহেল। শারীরিক নির্যাতনের পর শরীর খণ্ড বিখণ্ড করে রুমের খাটের নিচে রাখা হয়। পর্যায়ক্রমে পুরো শরীর গুমের পরিকল্পনা ছিল সোহেলের, কিন্তু তার বাসার সামনে রামিসার এক পাটি জুতো দেখতে পেয়ে দরজায় কড়া নাড়তে থাকে তার মা। এতে পরিকল্পনা অনুযায়ী বেশি সময় না পাওয়ায় স্ত্রীর সহায়তায় গ্রিল ভেঙে বাসা থেকে পালানোর কথাও উল্লেখ করেন সোহেল। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, স্ত্রী স্বপ্না আক্তার তাকে নানাভাবে সহায়তা করেছে। তাকেও আসামি হিসেবে চার্জশিটভুক্ত করা হবে। মাত্র 6 দিনের মাথায় দেয়া হচ্ছে আলোচিত এই হত্যা মামলার চার্জশিট। এরপর মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করবে। বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না, শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে এবং তা হতে পারে ঈদের আগেই। এমন তথ্য আজকে জানিয়ে আইনমন্ত্রী বলেছেন যে দ্রুত এই মামলা নিষ্পত্তিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। তবে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে আরও কার্যকর আইন প্রণয়নের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর পানি সম্পদ মন্ত্রীর অভিযোগ, বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করছে কিছু রাজনৈতিক দল। জনগণের উচিত সজাগ থাকা। রামিসার মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি হয়ে উঠেছে শিশু নিরাপত্তা, বিচার ব্যবস্থার গতি এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি বড় এক প্রশ্ন। আর সেই প্রশ্নের জবাব খুঁজতেই রাজধানীর এক অনুষ্ঠানে প্রশ্ন ছিল আইনমন্ত্রীর কাছে। এ সময় চার্জশিট এবং দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি। একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। আমাদের সামনে একটা উদাহরণ হিসাবে আছে মাগুরার আসিয়ার মামলা, 1 মাসের মধ্যেই মনে হয় শেষ করা সম্ভব হয়েছিল। এদিকে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, জনমতের ভিত্তিতে ধর্ষণ নিয়ন্ত্রণে নতুন আইনের কথা ভাবছে সরকার। সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে, এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। অন্যদিকে রামিসার বিচার ইস্যুতে অপরাজনীতি করার অভিযোগ করেন পানি সম্পদ মন্ত্রী। এটা একটা আইনি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও
আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। দৃষ্টান্তমূলক সাজা ছাড়া ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এমন মত উঠে আসে এই আলোচনা সভায়। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। বরিশালের চরমোনাই দরবার শরীফ মাদ্রাসা থেকে এক ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। 18 ঘন্টারও বেশি সময় ধরে জ্ঞান ফেরেনি এই ছাত্রীর। তাকে আনা হয়েছে ঢাকায়। ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পেরিয়ে গেছে 18 ঘন্টারও বেশি সময়, তবে এখনও জ্ঞান ফেরেনি। বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে চরমোনাই কওমি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী রিমা আক্তারকে। শুক্রবার রাতে মাদ্রাসা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হন তিনি। ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হুজুরে নাকি বলতেছে ও নিজের ইচ্ছায় লাভ দিয়েছে। হুজুরে কি দেখছে? আমরা আমাকে প্রশ্ন এটা যে আপনি কি সাথে ছিলেন যে ও লাভ দিচ্ছে একলা? বলছে যে লাভ দিয়েছে, আসছে। এখন ও জায়গাতে আমরা তো ছিলাম না। একটা মেয়ে দেখেন বেনি বা পাকানো, সে ভাত খাইব ওই টিমে, বেনি সে কেন লাভ দেবে? পরিবারের দাবি, গেল 5 মে নাজেরা বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে 3 পাতার একটি লিখিত অভিযোগ তৈরি করেছিল রিমা। সে কারণে তার ভাইকে ডেকে শাসানো হয়েছিল। পরে রিমাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ওরা পরশুদিন আমরা আনতে যাবো এই প্রোগ্রাম, হ্যাঁ, কালকে ও অ্যাক্সিডেন্ট করে ভর্তি করি। তারপর বলছে যে ও অ্যাক্সিডেন্ট করছে, আপনি আসেন। তারপর আমরা যাই দিই, ওই অবস্থা। ও তারপর তো চক্ষু মেলে না, লড়ে না, অক্সিজেন দিয়ে রাখছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এখন মেয়ে তো বড়, আমরা তো প্রথম ভাবছি মানে ছোটো মেয়ে, মানে 8-9 বছর বা 7-8 বছর ছোটো কোনো মেয়ে পড়ে গেছে ফাঁক দিয়ে, কিন্তু পরে দিয়ে কিন্তু আমরা তো বড় মেয়েদের সাথে দেখা করি না কোনো জায়গায়। তদন্তের পরই ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের রায় উপেক্ষা করেছে, এতে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার দুপুরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। গণভোটকে আর জুলাই সনদকে আলাদা করে ফেলছে। রহস্যটা বুঝেছেন তো? একবারও কিন্তু তা বলে নাই বিএনপি যে আমরা গণভোটের রায় মানবো। গণভোটের রায় মানে না বলেই তো আমরা 11 ধারা আন্দোলন করছি। আর জুলাই সনদ মানো, এই কথার ব্যাখ্যা কি? ওনারা জুলাই সনদের এই সাংবিধানিক সংস্কারগুলো যে 42-43টা সংস্কার আছে, তার 10টা গুরুত্বপূর্ণ সনদের জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে। ঈদযাত্রার প্রথম দিনে 9 জেলায় অন্তত 20 প্রাণ ঝরেছে আজকে। এর মধ্যে কুষ্টিয়ায় 5 জন এবং যশোরে রয়েছেন 4 জন। আর এছাড়া দিনাজপুরে 3 জন, চট্টগ্রাম এবং লক্ষ্মীপুরে 2 জন করে 4 জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর 12টা ঢাকা কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ এলাকায় বালুবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। এতে প্রাণ হারান 4 জন। শিমুলিয়া ওখানে যে দেখছি যে একটা তালহা নামের একটা পরিবহন বাস, সেটা রাস্তার খাদে পানির ভিতরে পড়া, আর একটা বালি ভর্তি ট্রাক রাস্তার উপরে আছে, ট্রাম ট্রাক রাস্তার উপরে আছে। এদিন জেলার সদর উপজেলায় ট্রলি চাপায় মারা গেছে আরিয়ান নামে 4 বছরের এক শিশু। যশোরে কাভার্ড ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। প্রত্যক্ষদর্শী জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। গোপালপুর গেট পারে যে তেল পাম্প, ওই তেল পাম্পের ওখানে ট্রাক ওই খুলনার দিকতে আসছিল, ওই জায়গায় এসে অটোমেটিক ওই গাড়ি এই তেল পাম্পের মধ্যে ডাইরেক্ট সুদানা যে এই পাম্পের দিকে ঢুকে গেছে, দিলে ওই গাড়ি তলে পড়েছে। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় 1 জন। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেয়ার পর মারা যান তারাও।
এছাড়াও জয়পুরহাট ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। পতিত আওয়ামী লীগের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় কাজ ছাড়াই টেন্ডার করে 6,000 কোটি টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তিনি বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকল্পের কাজ দিয়েছেন বলে মেনশন করেছেন আজকের প্রতিমন্ত্রী। এসব অনিয়ম ও দুর্নীতি তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ, বালিশের দাম প্রায় লাখ টাকা, এরকম শিরোনামে তৎকালীন আওয়ামী লীগ আমলে নানা ধরনের দুর্নীতি চিত্র প্রকাশ পেয়েছিল গণমাধ্যমে। এবার বিএনপির স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানালেন আরও অভিনব তথ্য। শুধু পিরোজপুর জেলাতে আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পাশ হয়েছিল 2460টি। এর মধ্যে কোনো কাজ ছাড়াই 1610টি প্রকল্প থেকে লুটে নেওয়া হয় 6000 কোটি টাকারও বেশি। টেন্ডার হওয়ার পরে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। তারা ম্যাক্সিমাম দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন ঠিকাদাররা। এর সঙ্গে ওখানকার তৎকালীন স্থানীয় এমপি মহারাজ, নির্বাহী প্রকৌশলী, হিসাব রক্ষণ কর্মকর্তা এবং তৎকালীন প্ল্যানিং কমিশনের সচিব সহ অনেকেই জড়িত। এসব দুর্নীতি তদন্তে গত 12 মে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানুয়ারি 2009 হতে 17 ফেব্রুয়ারি 2026 সময়কালে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত করবে। আগামী 60 দিনের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন জমা দেবে এ কমিটি। আওয়ামী লীগের সরকারের সময়কাল এবং অন্তর্বর্তীকালীনের সরকারের সময়কালও এর মধ্যে রয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পরে মাননীয় মন্ত্রী এবং আমরা বসে যে যে জায়গায় অনিয়ম বা দুর্নীতি হয়েছে আলাদা আলাদা ভাগ করে ওই জেলাগুলো বা ওই প্রকল্পগুলোর বিষয়ে আমরা দুদক বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন বিধি অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা নিব। অন্তর্বর্তী সরকারের সময়েও শুধুমাত্র মৌখিক নির্দেশের মাধ্যমে পিরোজপুরের সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ রাখার সমালোচনা করেন প্রতিমন্ত্রী। এছাড়া সে সময়ের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিয়ম বহির্ভূত প্রভাব খাটিয়ে প্রকল্প পাশের বিষয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়ে এসে নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। ঈদুল আজহার পর পিরোজপুরে বন্ধ থাকা উন্নয়ন কাজ কিভাবে দ্রুত শুরু করা যায় তা নির্ধারণে জেলাটি সফরে যাবেন বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। টিম গিয়ে পরিদর্শন করে সীমিত আকারে কাজগুলি শুরু করে জনজীবনকে স্বস্তি দিতে পারি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। কোরবানির হাটে জাল টাকা ব্যবহার সহ যে কোনো অনিয়ম শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর হাটগুলো, যেখানে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরু ঘিরে রয়েছে বেশ বাড়তি আগ্রহ। নজর কাড়া রং লাল বাদশার। চুয়াডাঙ্গা থেকে বাদশা সহ 46টি গরুর বহর নিয়ে গাবতলীর হাটে এসেছেন ব্যাপারী। 1 টন ওজনের লাল বাদশাকে ঘিরে বাড়তি আগ্রহ মানুষের। এটা আমি দাম চাচ্ছি 50 লাখ টাকা। এটা দামাদারের সুযোগ আছে, যেটা এক ফিক্সড রেট, এমনই দাম এমন না। এই এত দাম চাওয়ার কারণটা কি? ভাই এটা দাম, এটার গরুটা অনেক সুন্দর এবং ভালো জাতের গরু এবং আমারও কেনা বেশি দামে। হাটের একটা বড় অংশ দখল করে আছে ভারতীয় গরু। ব্যাপারীরা আগে ভাগেই এসব গরু সংগ্রহ করে মোটা তাজা করেছেন। এই সাদা রঙের গরুগুলোর দাম হাঁকা হচ্ছে 5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত। তবে হাটে পশুর কমতি না থাকলেও ক্রেতাদের ঝোঁক ভিন্ন দিকে। আমি 48টা গরু নিয়ে এসেছি, তার মধ্যে বড় গরুটা 7 লাখ টাকা হলে ছেড়ে দেব, আর ছোট গরুগুলা 4.5 লাখ টাকা হলে ছেড়ে দেব।
এর মধ্যে 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ বিভিন্ন ধরনের গরু আছে আমার। আর 40টা গরু আমার কিনা গরু, বিভিন্ন হাট থেকে কিনে নিয়েছি, কিনে 1 বছর পালছি, পাইলে হাটে নিয়েছি। বড় গরুটা আশা করছি যে 12 লাখ বেচুম। হাটে শুধু গরুর রাজত্বই নয়, চোখ রাঙাচ্ছে বিশাল আকৃতির মহিষও। দাম 5 থেকে 25 লাখ টাকা। গাবতলীর হাটের সবচেয়ে বড় মহিষ টাইগার, তার ওজন 1 টন। মহিষের সাথে গরু ফ্রি দিচ্ছেন বিক্রেতা। গরুর চেয়ে মহিষের মাংস স্বাস্থ্যের জন্য উপকারী, তাই চাহিদা ভালো বলছেন বিক্রেতারা। 3 বছর 3.5 বছর আমি গরুটা পালিছি মোষটা। এখন ধরেন যে আনছি গাবতলী হাটে বেচার জন্য, বেচে মনে করেন যে এর থেকে উন্নত মান যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আবার 2টি কিনে পালন। খেত খামারি কাজও করি, ব্যবসা বাণিজ্য করি না, কিন্তু শখে নিজেও পালি, আবার কামলা বেছেও খাই, কামলা দিয়ে অনেক সময় খাই, খাওয়ার পর পারি নেই দিকে বেচা নিয়ে আইছি। পাশাপাশি বসেছে ছাগল, ভেড়া আর দুম্বার জমজমাট বাজার। হাটের এক কোণে 50 লাখ টাকার লাল বাদশার রাজকীয় ভাব, অন্যদিকে সাধারণ মানুষের স্বাদ আর সাধ্যের টানাপোড়েন। পকেটের বাজেটের মধ্যে সেরা পশু কেনার লড়াই এই হাটগুলোর চিরাচরিত দৃশ্য। কেউ হয়তো তার বাজেটের সেরা গরু কিনে হাসবেন শেষ হাসি, কেউ হয়তো বা শেষ রাতের অপেক্ষা করবেন মোক্ষম কোনো সময়ের। গাবতলীর হাট থেকে সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ঢাকার যত পশুর হাট ছিল মোটামুটি সবগুলোই পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে কিংবা যাচ্ছে, এখনও গরু আসছে ঢাকার বাইরে থেকে। আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনি দিয়াবাড়ি হাটে রয়েছেন, উত্তরার দিয়াবাড়ি হাটে। ফরহাদ, গরু দেখলেই মানুষ জিজ্ঞেস করে দাম কত। আপনার কাছে কি মনে হচ্ছে, গত বছরের চাইতে দাম বেশি নাকি কম? মানুষ কি বলে, যারা বিক্রেতা তাদের ভাষায় কি, আর যারা ক্রেতা তাদের ভাষায় কি? ফরাবি, আমরা যে চিত্রটি এখানে দেখছি যে গরুর দাম তো আসলে মানুষ জিজ্ঞেস করছেই, সেটি যদি আমরা ক্রেতার ভাষায় বলি, ক্রেতারা বলছেন যে যেহেতু গোখাদ্যের দাম, পরিবহনের দাম, এগুলোর দাম বেড়ে গিয়েছে, সে কারণে তারা বলছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু দামটা তাদেরকে একটু বেশিই চাইতে হচ্ছে। বিশেষ করে খামারি যারা রয়েছেন এবং যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু একটু দামটা বেশি চাইছেন। তাদের ভাষায় যে গোখাদ্যের দাম এবং পরিবহনের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এটি তাদেরকে করতে হচ্ছে। একই সঙ্গে যারা ক্রেতা রয়েছেন, যারা ঘুরে ঘুরে গরু দেখছেন, দাম দর করছেন, কেনার চেষ্টা করছেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি তারা বলছেন যে একটু মাত্রাতিরিক্তই দাম চাওয়া হচ্ছে। এই ব্যাপারীরা খামারিরা যারা গরু নিয়ে এসেছেন তারা এই একটু অতিরিক্তই চাচ্ছেন। তো আরেকটা বিষয় যদি একটু বলতে হয় যে আমরা যে দিয়াবাড়িতে যে এখানে আছে, এখানে কিন্তু আমরা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন যত সময় যাচ্ছে তত কিন্তু এই দিয়াবাড়ির বিভিন্ন সড়ক সহ এবং বিশেষ করে এখানে যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেলের দুপাশ ধরে কিন্তু গরুর হাটের যে দৈর্ঘ্য সেটি কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে এবং গরু কিন্তু বিক্রি হওয়া শুরুও হয়েছে ইতোমধ্যেই এবং সামনের যে আরও কয়েকদিন বাকি রয়েছে সেই কয়েকদিনের মধ্যে সমস্ত গরু বিক্রি হবে এবং যারা ব্যাপারী খামারিরা রয়েছেন তারা বলছেন যে তারা তাদের যে লাভ সেটি তারা পর্যাপ্ত করতে পারবেন, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। আমরা এখানে একজন ব্যাপারী রয়েছেন, একজন ব্যাপারীর সঙ্গে আমরা একটু আমরা বিভিন্ন ব্যাপারীর সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা বলছেন যে এখানে বিশেষ করে যেহেতু তারা অনেকেই 50টা 100টা করে অনেকে গরু নিয়ে এসেছেন, সেক্ষেত্রে তাদের রাতে এখানে যে নিরাপত্তার বিষয়টি সেটিও যেন জোরদার দেওয়া হয় এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ যারা তারা কিন্তু রয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর, অনেক ধন্যবাদ। আমাদের সাথে জানাচ্ছিলেন ফরহাদ, তিনি জানাচ্ছিলেন ঢাকার দিয়াবাড়ি গরুর হাটের খবর। অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার পুনর্অর্থায়ন তহবিল চালু করল বাংলাদেশ ব্যাংক, যেখানে বন্ধ কারখানাগুলোকে দেয়া হবে 20,000 কোটি টাকা। এই তহবিল থেকে নেওয়া ঋণের সুদ হবে 7%। তহবিল বাস্তবায়নের মাধ্যমে 25 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন গভর্নর। তহবিল ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে 5 লাখ কোটি টাকা ঋণের টাকা গায়েব হয়ে গেছে, যার বেশিরভাগ পাচার হয়ে গেছে। আসলে
বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। এজন্য বন্ধ ও রুগ্ন শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে 20,000 কোটি টাকা ঋণ দেওয়া সহ সার্বিক অর্থনীতি চাঙা করতে 60,000 কোটি টাকার বিশাল তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো। বাকি 19,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে, বাকিটা আমরা ডিটেইল আসব। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। 60,000 কোটি টাকার মধ্যে শিল্প ও সেবা খাতের বন্ধ প্রতিষ্ঠানের জন্য 20,000 কোটি টাকা, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 5,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য 10,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গ কৃষি হাব গড়ে তুলতে 3,000 কোটি টাকা দেয়া হবে। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। শনিবার কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তহবিল ঘোষণা দেওয়ার সময় গভর্নর বলেন, বিগত সময়ে ব্যাংক খাতের 1/3 অর্থই চুরি করে নেওয়া হয়েছে, যার বড় অংশই পাচার হয়েছে। আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেইনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। গভর্নর জানান, পুনঃ অর্থায়ন তহবিল থেকে 7% সুদে ঋণ মিলবে। এর বাইরে যে সুদ হবে তার মধ্যে 6% ভর্তুকি হিসেবে দেবে বাংলাদেশ ব্যাংক। যেমন প্রিশিপমেন্ট, ক্রেডিট রিফাইন্যান্সিং। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসীদের জন্য বড় এক দুঃসংবাদ নিয়ে এসছে ট্রাম্প প্রশাসন। গত অর্ধ শতাব্দী ধরে চলা অভিবাসন নীতিতে বড় আকস্মিক পরিবর্তন এসছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড যদি পেতে চান তাহলে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। তবে নতুন নিয়মে কেবল বিশেষ কারণ ছাড়া এই সুযোগ আর থাকছে না। পর্যটন কিংবা পড়াশোনার জন্য যারা যাচ্ছেন সেই দেশে, সেই সব ব্যক্তিদের মেয়াদ শেষে অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস বলছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কনসুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট নাগরিকদের নিজ দেশের মার্কিন কনসুলার কার্যালয়ের মাধ্যমে এই আবেদন করতে হবে। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন নিয়ম কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রে বসবাস করেই গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারতেন অভিবাসীরা। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীদের এখন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক্সে লিখেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের যুগ শেষ হলো। এখন থেকে যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে আছেন এবং গ্রিন কার্ড চান, তাকে অবশ্যই তার নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া। এই নীতি অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায্য ও কার্যকর করবে, ফাঁকগুলো বন্ধ করবে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে চলমান গ্রিন কার্ড আবেদনগুলো এই নীতির আওতায় পড়বে কিনা। তবে যেসব আবেদন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রীয় স্বার্থে বিবেচিত, সেগুলো বর্তমান প্রক্রিয়াতেই সম্পন্ন হবে। গ্রিন কার্ড পাওয়া একটি বহু ধাপের প্রক্রিয়া, যা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি বৈধ অভিবাসী গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় আছে। এই তালিকায় বাংলাদেশের অন্তত 30 থেকে 50 হাজার আবেদনকারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নতুন এই প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়বেন ভ্রমণ নিষিদ্ধ দেশগুলোর নাগরিকরা। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে প্রায় 40টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের আরেকটি নীতিতে 75টি দেশের অভিবাসী ভিসা আবেদন স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বহিষ্কার, ভবিষ্যতে ভিসা অযোগ্যতা এবং সর্বোচ্চ 10 বছর পর্যন্ত পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ফাতিরা, স্টার নিউজ।
শেষ হচ্ছে বিশ্ব সিনেমা সবচাইতে বড় আসর কান চলচ্চিত্র উৎসবের। আজকে রাতেই পর্দা নামছে এবারের আসরের সমাপনী দিনের খবর জানাতে ফ্রান্সের কান শহর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আল কাসিরকে দেখা যাচ্ছে। আল কাসির, একটা জিনিস বলবেন যে এই যে আপনাকে খুব সাদামাটা একটা পোশাকে দেখা যাচ্ছে, রেড কার্পেটে যখন নায়ক নায়িকারা জমজমাট পোশাক পরে হাঁটেন, সাংবাদিকদের নিশ্চয়ই এরকম কোনো পোশাক কোড নাই। আপনি এইবারের যে কান চলচ্চিত্র উৎসব কাভার করলেন, কতজনের সাথে সেলফি তুলতে পারলেন, কি এমন ঘটনা ঘটেছে যা কিনা আপনার ডায়েরিতে লিখে রাখা দরকার, এবং এইবারের কান চলচ্চিত্র উৎসবে ব্যতিক্রম কি চোখে পড়েছে? আরবি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যোগ করে বলি আপনার সাথে, লাল গালিচায় তারকারা যেমন বাহারি রকমের পোশাকে হাঁটেন, ঠিক তেমনি লাল গালিচা যারা কভার করেন, এটা বিশেষত ফটোগ্রাফারদের জন্য। এখানে আসলে রিপোর্টারদেরকে কোনোভাবে কোনো অ্যাক্সেস দেওয়া হয় না, তবে লাল গালিচায় যারা অ্যাক্সেস পেয়ে থাকেন, ফটোগ্রাফার, সাংবাদিক যদি বলি, সাংবাদিকদের জন্য একটা ড্রেস কোড আছে, টাক্সেডো। সেই টাক্সেডোটা পরে তারা লাল গালিচা কভার করেন। আমিও একটা টাক্সেডো নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, লাল গালিচার অ্যাক্সেস আমি পাইনি। আশা করছি কোনো না কোনো সময় স্টার নিউজের হয়ে রেড কার্পেট কভার করব। এবার একটু বলি যে কান চলচ্চিত্র উৎসবের আজকের শেষ দিনে কিন্তু মানুষের একটা অপেক্ষা, মানুষের আগ্রহ, কারণ সর্বোচ্চ সম্মাননা পামদর কার হাতে যাচ্ছে সেটি জানার জন্য সবাই এখন অপেক্ষা করছে। আমাদের প্রেস বক্স থেকে শুরু করে পালের দো ফেস্টিভ্যাল ভবন, এরেইনা, সব জায়গায়, এমনকি ফ্রেঞ্চ রিভিয়েরা সমুদ্র সৈকত পারেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে কার হাতে উঠবে কানের সর্বোচ্চ সম্মাননা পামদর বা পাম ডিওর। এই স্বর্ণপামটা কিন্তু বেশ কয়েকটা সিনেমা এবার আলোচনায় আছে। সেই সিনেমাগুলো থেকে যে কোনো একটি সিনেমা, 22টি সিনেমায় প্রতিযোগিতায় আছে, তাদের থেকে একটি সিনেমা পাবে। এবং আজকে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় সেই সমাপনী আসর বসবে, বাংলাদেশ সময় রাত 11:30টায়, যেটা আমরা বলে থাকি। এবং কার হাতে উঠছে সর্বোচ্চ সম্মাননা, এটি জানতে হলে আমাদেরকে 1টা, 1:30টা বা রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন পর্যন্ত আমি উৎসবটা দেখছি, এবং এবারের কান যাত্রা আমার জন্য খুবই দারুণ ছিল অভিজ্ঞতা। পুরো অভিজ্ঞতাটাই আসলে ডায়েরিতে লিখে রাখার মতো অভিজ্ঞতা, ফারাবি হাফিজ। তো এই ছিল আপনার যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর উত্তর। অনেক ধন্যবাদ। এনজয় করেছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু সাদামাটা সেই একই রকম রয়ে গেছেন এবং কিছুটা সুন্দর হয়েছেন বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আল কাসির যুক্ত হয়েছিলেন। কান চলচ্চিত্র উৎসব তিনি কাভার করলেন এবং আজকে রাতেই সেটির আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে এবারের আসর। এই ছিল স্টার নিউজ প্রাইম। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।